কড়াকড়ির পরও থামছে না ঘরমুখী মানুষের ঢল। ভোগান্তি উপেক্ষা করে ঢাকা ছাড়ার ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদের আগে সক্রিয় অজ্ঞান পার্টি চক্রের প্রধান সহ 4 সদস্যকে আটক করেছে পুলিশ। করোনার ঝুঁকি উপেক্ষা করে ঈদের কেনাকাটার জন্য ভিড় করছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 3 উপাচার্যের দুর্নীতির প্রমাণ মিলেছে। কোনো ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে অনিয়ম, মত শিক্ষাবিদদের। করোনায় ভারতীয় ধরন বিশ্বের জন্য উদ্বেগের। সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। একদিনে দেশটিতে ৩,৮০০ জনের প্রাণহানি। স্বাগত সকাল ৯টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সঙ্গে আছি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঘরমুখী মানুষের যাত্রা। মধ্যরাতেও করোনার ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বিভিন্ন যানবাহনে বাড়ির পথে ছুটছেন তারা। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। রাত 1টা, রাজধানীর আমিনবাজারে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি যাওয়ার অপেক্ষায় মেহেদী হাসান। জয়পুরহাটে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্য থাকলেও কিভাবে যাবেন তা নিশ্চিত নন। কোনো তো গাড়ি ঘোড়ার সিস্টেম নেই, এমনিতে কাঁচামালের ট্রাকের মধ্যে যদি যাইতে পারি সেজন্য আর কি ঝুঁকিপূর্ণ, তবু একটু গাড়ির সমস্যার জন্য যাইতে হচ্ছে। তার মতো আরও অনেক মানুষের ঢল গাবতলী, আমিনবাজার, হেমায়েতপুর, আবদুল্লাপুর, সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে। দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ, তাই অনেকে ভাড়া করছেন প্রাইভেট কার, মাইক্রোবাস। এমনকি খালি ট্রাক কিংবা পণ্য বোঝাই গাড়ি পেলেও উঠে পড়ছেন। এই যে আমাদের যে কষ্ট ভোগান্তি, এলে কি হবে এখন, আমাদের কি এখন অবস্থা? ধান কাটবে কিভাবে, খামো কিভাবে, ছেলে মেয়েরা কিভাবে চলবে? তো আগামীতে আমরা নাও থাকতে পারি বা শ্বশুর শাশুড়ি বৃদ্ধ লোকরাও নাও থাকতে পারে, পরিবেশের শিকার হয়ে আমাদের যেতে হয়। বেশিরভাগ যাত্রীর অভিযোগ, দূরপাল্লার যানবাহন বন্ধের সুযোগ নিচ্ছেন এসব ছোট গাড়ির চালকরা। স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই না থাকলেও নিচ্ছেন বাড়তি ভাড়া, তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী। অ্যাম্বুলেন্স, তারপরে ভালো প্রাইভেট কারদের মোটামুটি একটু ইনকাম ভালো হইতেছে। যাত্রীদেরকে প্রচণ্ড হয়রানি করতেছে, সময় মতো গাড়ি আসতেছে না, এবং যা ভাড়াও প্রচণ্ড বেশি নিচ্ছে ওরা। মহাসড়কে ধীরগতির যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পাটুরিয়া শিমুলিয়া ঘাটের পথে প্রতিদিনই ছুটছে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক সহ নানা ছোট গাড়ি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবস আজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। তবে ছুটি শুরুর আগে রাজধানী ছাড়ছেন অনেকে। গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে রয়েছে ঈদ করতে বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ঘরমুখী মানুষের চাপ এখন কেমন দেখছেন? বেড়া বাড়ার সাথে সাথে ভাড়া নিয়ে জটিলতা দেখছেন কিনা, এবং ঘরমুখী মানুষের এই ঈদ যাত্রা নিয়ে কি বলছেন? দেখুন, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, যেহেতু দূরপাল্লার বাস বন্ধ, বিভিন্ন প্রাইভেট করে রিকশায় করে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন কথা বলে যেমনটি দেখেছে 2-3 গুণ পর্যন্ত ভাড়া তাদেরকে দেওয়া লাগে। আমি এখানকার একটু দেখানোর চেষ্টা করি যে দেখবেন কি পরিমাণ মানুষ, তারা কিন্তু পায়ে হেঁটে এই যে গাবতলী ব্রিজটি রয়েছে, এই ব্রিজে তারা পার হচ্ছে। তারা কারণ হচ্ছে গাবতলী ব্রিজের ঠিক শুরুতেই কিন্তু চেকপোস্ট রয়েছে, চেকপোস্ট রয়েছে, যে চেকপোস্টগুলোতে যদিও আজকে সকাল থেকে চেকপোস্টে খুব বেশি কড়াকড়ি ছিল না, কিন্তু যেহেতু দূরপাল্লার বাস যাচ্ছে এবং গাবতলী পার হয়ে কোনো রকমের বাস যাচ্ছে না, সেই জন্য তারা এই বৃষ্টি হেঁটে পার হয়ে রাস্তার ওই পার থেকে আমিনবাজার থেকে তারা কিন্তু যাচ্ছে। এবং আমিনবাজার ব্রিজ থেকে কিন্তু সাভার, নবীনগরের কিন্তু বিভিন্ন রকমের বাস আছে এবং সেই বাসগুলো তারা উঠে যাচ্ছে। এবং এখান থেকে যারা যাচ্ছে তাদের অধিকাংশই কিন্তু নদী পার হবেন, ফেরি পার হয়ে তারা তাদের বিভিন্ন গন্তব্যে যাবেন। সেই ক্ষেত্রে ফেরি পর্যন্ত যাওয়াটাই তাদের প্রধান লক্ষ্য। ফেরি পর্যন্ত কোনোভাবে যেতে পারলে সেখান থেকে ফেরি পার হয়ে ফেরির ওই পারে গিয়ে হয়তো এত বেশি ঝামেলার তৈরি হবে না, এমন ধারণা থেকে কিন্তু তারা আসলে বাসা থেকে বের হয়েছেন। এখানে একটি বিষয় হচ্ছে, যখন দূরপাল্লার বাস চালু ছিল তখন কিন্তু যেহেতু পর্যাপ্ত পরিমাণে গণপরিবহন থাকায় তারা কিন্তু সেটিতে করে যেতে পারত।
কিন্তু এখন সেটি না থাকা তারা কিন্তু স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে আসলে এখানে স্বাস্থ্যবিধি মানারও কোনো সুযোগ নেই। আপনি এসে দেখতে পাচ্ছেন যে একটুও জায়গা কিন্তু ফাঁকা নেই, একেবারে মানুষ যেভাবে পার হচ্ছেন গায়ে গায়ে লেগে কিন্তু তারা আসলে এখান থেকে পার হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই গাবতলী থেকে 1000, 1500, 2000 টাকা পর্যন্ত মোটর সাইকেল করে তারা নিয়ে যাচ্ছেন এবং একটি মোটর সাইকেলে 2 জন করে যাচ্ছেন। এক একটি প্রাইভেট কারে আমরা দেখেছি 3 থেকে 4 জন, ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি লোক নিয়ে তারা কিন্তু পার হচ্ছেন। এবং এই যে পাটুরিয়া ঘাট পর্যন্ত যারা যাচ্ছেন তারা কিন্তু মূলত যারা পার হচ্ছেন তারা মূলত এই 4-5 জনকে নিয়েই পার হচ্ছেন। এবং প্রাইভেট কারে গতকালকে আমরা যেই পরিমাণে কড়াকড়ি দেখতে পেয়েছি, আজকে কিন্তু সেই তুলনায় সেরকম কড়াকড়ি আরোপ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে এই গাবতলী এলাকাতে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আমরা দেখেছি ঢিলেঢালাভাবে তারা এই পুরো জায়গাটিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু যে গাড়িগুলো গতকালকে আমরা যেটা দেখেছি যে ব্যক্তিগত গাড়িগুলোকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে সড়কে এত বেশি গাড়ি, সেই গাড়িকে আসলে জিজ্ঞাসাবাদ করার সুযোগ না থাকার কারণে তারা কিন্তু এই গাড়িগুলোকে সব গাড়িকে জিজ্ঞাসাবাদ করছে না, মাঝে মাঝে 1-2টি গাড়িকে তারা কিন্তু থামাচ্ছেন। তবে 2-1টি গাড়িকে জিজ্ঞাসাবাদ করা হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো রকমের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রতিষ্ঠানকে আমরা দেখিনি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা কোনো রকমের ভূমিকা পালন করছে না। বিভিন্ন সময় দেখেছি যে র্যাব থেকে শুরু করে ডিএমপি থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কিন্তু এই এলাকাতে যে এলাকাটিতে আসলে স্বাস্থ্য ঝুঁকির একটি সম্ভাবনা রয়েছে সেই জায়গাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। এবং সেই জায়গা থেকে কিন্তু বলা যায় সেই সুযোগে কিন্তু সাধারণ মানুষ, ঘরমুখী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে পার হচ্ছেন। এবং যেহেতু যেমনটি বলছিলাম যে দূরপাল্লার বাস নেই, বিভিন্ন উপায়ে 2 গুণ 3 গুণ ভাড়া দিয়ে তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন। গাবতলী থেকে ঘরমুখী মানুষের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জের পাটুরিয়া আর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষের চাপ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিগত ও ভাড়া করা গাড়িতে ঘাটে জড়ো হতে শুরু করেছে অসংখ্য মানুষ। গাড়ি না পেয়ে অনেকেই দীর্ঘ পথ পায়ে হেঁটেই ঘাটে যাচ্ছেন। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 16টি ফেরির মধ্যে 8 থেকে 9টি ফেরি চলাচল করছে, আর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে 16টি ফেরির মধ্যে চলাচল করছে 14টি। এতে মানুষ আগের দিনের তুলনায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। এর আগে গতকাল সরকারি নিষেধাজ্ঞার মধ্যে ঈদ যাত্রায় ভোগান্তি লাঘবে চাপ বুঝে ঘাটে ফেরির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। সকাল থেকেই চাপ বাড়তে শুরু করেছে ফেরিঘাটগুলোতে। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, ফেরি চলাচল গত 2 দিনের তুলনায় বাড়ানোর কারণে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কিছুটা কমেছে কিনা এবং বিজিবি পুলিশের নজরদারি কেমন দেখছেন? আজকে সকাল থেকে 3 দিনে আমরা যে চিত্র দেখেছি আজকেও কিন্তু সেটি অব্যাহত রয়েছে। এবং আপনি জানেন যে আসলে ফেরি চলাচল বন্ধ এবং নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিন্তু মানুষের যে ভিড় সেটি এই ঘাটে কিন্তু অব্যাহত ছিল। এবং আজ থেকে কিন্তু গার্মেন্টস কর্মীদের ছুটি হওয়ার কারণে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে এই ঘাটে কিন্তু গত 3 দিনে আমরা মানুষের যে ভিড় আমরা দেখতে পেয়েছি, আজকে কিন্তু সেই চিত্রকেও কিন্তু হার মানিয়েছে। আমরা এখন যে ঘাটটিতে দাঁড়িয়ে আছি এই ঘাটটির যে ফেরি কুঞ্জলতা, সেই ফেরি কুঞ্জলতা কিন্তু বিপুল সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু এই ঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে গেল। এছাড়াও সকাল থেকে এই পর্যন্ত প্রায় 6টি ফেরি কিন্তু ছেড়ে গেছে। তারা কিন্তু যানবাহন খুব একটা নিতে না পারলেও তারা কিন্তু বেশিরভাগই কিন্তু মানুষ নিয়ে গেছে। তবে অন্যান্য দিনগুলোতে ফেরি বন্ধ থাকায় ঘাট কর্তৃপক্ষকে যেমন হিমশিম খেতে হয়েছে, আজকেও আসলে ঘাট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, গার্মেন্টস কর্মীদের ছুটি হওয়ার কারণে কিন্তু ঘাট কর্তৃপক্ষকে আজকে আরো বেশি হিমশিম খেতে হচ্ছে। আমরা ঘাট এলাকার সবকটি পল্টন এবং ফেরিঘাটেই আসলে দেখছিলাম যে মানুষ বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। মানুষ দীর্ঘ পথ পায়ে হেঁটে আপনার এই ঘাটে এসে পৌঁছাচ্ছে এবং পুরো ঘাটে আসলে এত পরিমাণ মানুষের ভিড় এখন রয়েছে যে কোনো আসলে তিল ধারণের ঠাঁই নেই। পাশাপাশি যদি আরেকটু জানিয়ে রাখি, এই ঘাটে এখন ছোট প্রাইভেট গুলোর সংখ্যা কিন্তু
একেবারে বেড়েই চলেছে। পুরো ঘাটে গাড়ির সংখ্যা এখন আসলে অনেক বেশি। তবে ঘাট কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ এবং বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আসলে তাদের পক্ষে এই সবকিছু আসলে সামাল দিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে বলে কিন্তু তারা আমাকে জানিয়েছেন। তো এই আমরা দেখেছিলাম যে সরকার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে আসলে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, এখানে কিন্তু প্রতি মুহূর্তেই সেই নির্দেশনা সহ সকল স্বাস্থ্যবিধি কিন্তু উপেক্ষিত হচ্ছে। পাশাপাশি অধিকাংশ মানুষকেও আমরা মাস্ক পরতে দেখিনি। আমরা গতকালকে দেখেছিলাম যে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে যে ইঞ্জিন চালিত ট্রলার গুলো রয়েছে সেগুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ চলাচল করছে। এবং আজকেও কিন্তু আমরা দেখেছি যে ফেরি চলাচল চালু করে দেওয়ার পরেও কিন্তু মানুষ আসলে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যে ট্রলার গুলো সেগুলো কিন্তু আজকে আমরা ছেড়ে যেতে দেখেছি। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে সবশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে শিমুলিয়া ঘাটের পরিস্থিতি জানাছিলেন শুভ ঘোষ। ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে পদ্মার ফেরিঘাটে। পদ্মার ফেরিঘাটের সবশেষ পরিস্থিতি জানাতে এবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে মানুষের চাপ কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানাতে ঘরমুখী মানুষের এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তদারকি দেখছেন কিনা? স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তদারকি নেই। আপনাকে যদি আমি একটু দেখাই যে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক কিছুক্ষণ আগে পাটুরিয়া ঘাটে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি অপেক্ষা করেই কিন্তু এইসব যাত্রী এখন এখানে অপেক্ষমান আছে। আর 3 থেকে 4 মিনিট আগে একটি ফেরি পাটুরিয়া থেকে একটি কেটাই ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে গেছে। সেটা মধ্যে কোনো জরুরি যানবাহন বা রোগীবাহী অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ি কিছুই ছিল না। আমরা যেটা দেখেছি ওই ফেরিতে করে মিনিমাম 4 থেকে 5 হাজার যাত্রী নিয়ে ফেরিটি ছেড়ে চলে গেছে এবং বাকি যে যাত্রীগুলো যেতে পারেনি তারাই কিন্তু এখন বর্তমান পাটুরিয়া এই 4 নম্বর ঘাটে অপেক্ষমান আছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেটা বলতে চেয়েছেন যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকা আছে কিনা, আমি যেটা দেখেছি আসলে প্রশাসনের কোনো ভূমিকা পাটুরিয়া ঘাটে গত কয়েকদিন যাবত আমরা দেখতে পাইনি এবং স্থানীয় প্রশাসন যে এর আগে যে মোবাইল কোর্ট করেছে বা সচেতন করেছে এইসবও আমরা দেখতে পাইনি। কারণ আর একটা বিষয় হলো যে আমি সকাল থেকে যেটা দেখেছি যে গত কয়েকদিনের চেয়ে আজকে কিন্তু এই পাটুরিয়া ঘাটে কিন্তু যাত্রীর ব্যাপক চাপ রয়েছে। আর তারা কিন্তু আমি যেটা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু ঢাকা থেকে শুধু ভেঙে ভেঙে এই ঘাট পর্যন্ত এসে পৌঁছেছে অতিরিক্ত ভাড়া তারা খরচ করে। আরেকটা বিষয় হলো যে আপনি জানেন যে মানিকগঞ্জের সীমান্তবর্তী দুটি এলাকা আছে, একটি ঢাকা রিচা মহাসড়কের বারোবাড়িয়া আর একটি মানিকগঞ্জ সিঙ্গার হেমায়তপুর সড়কের ধল্লা নামক স্থানে। সেখানে কিন্তু এই জেলা পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন, কিন্তু বিজিবি সদস্যদের আসলে যে পাটুরিয়া ঘাটে যে টহল দেওয়ার কথা ছিল আমরা কিন্তু তাদেরকে এই গত 3 দিনে আমরা দেখতে পাইনি। আরেকটা বিষয় এখানে যাত্রীরা যে বিষয়টা অভিযোগ করেছে, গতকাল বিকেলে হঠাৎ করে কিন্তু বিআইডব্লিউটিসি থেকে তারা এই মানুষের ঢল ঠেকাতে তারা কিন্তু সবগুলো ফেরি চলাচলের একটি কথা জানিয়েছিল। সেই টেলিভিশনে সেই দেখেই কিন্তু প্রায় অনেক যাত্রী তারা আজকে এসেছেন, কিন্তু এসে তারা দেখছেন যে পূর্বের যে তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তেই এখনো মানিকগঞ্জের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এখনো অটল আছে, যে কারণে তারা আসলে একটি ক্ষোভ প্রকাশ করেছে এই বিআইডব্লিউটিসি এবং অন্যান্য যারা এই সংস্থার সাথে যারা জড়িত তাদের ভাবমূর্তি নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এই কত মানুষ আসলে কোনো স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই এবং আমি যেটা দেখেছি যে অনেকের মুখে কিন্তু কোনো মাস্কও ব্যবহার করেনি। তো মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 16টি ফেরির মধ্যে এখন আমরা যেটা জানতে পেরেছি মোট 8টি ফেরি চলাচল করছে। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু থাকায় আকাশপথকে বেছে নিচ্ছেন যাত্রীরা। ঈদের আগে সব রুটেই প্রায় 100% টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছে বিমান সংস্থাগুলো। তবে ফিরতি পথে যাত্রী না থাকায় লোকসান কাটানো সম্ভব হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। দেশে করোনা শুরুর পর থেকেই ধস নামে এভিয়েশন ব্যবসায়।
করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হলেও দ্বিতীয় ধাক্কায় আবার বন্ধ হয়ে যায় বিমান চলাচল। 21শে এপ্রিল থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকায় ও সড়কপথে নিষেধাজ্ঞা থাকায় আকাশপথকে যাত্রীরা বেছে নেয়ায় চাহিদা বেড়েছে বলে জানায় এভিয়েশন ব্যবসায়ীরা। এদের আগে যেহেতু নাম্বার অফ ফ্লাইটস কম, ইন্টারসিটিগুলো বন্ধ অবস্থা আছে, লঞ্চ বন্ধ আছে, ট্রেন বন্ধ আছে, সেখানে আসলে সেই তুলনায় আমি বলবো যে প্রেশারটা আছে। তার কারণে এবং আমাদের সবসময় আসলে ঈদের সময় থাকে ওয়ান ওয়ে ট্রাফিক। ঢাকা থেকে সবাই যার যার গন্তব্যে আসলে ঈদ করতে যাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু রিটার্নে আসলে প্যাসেঞ্জার নাই বললে চলে। আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের চাহিদাও রয়েছে, সেজন্য ঈদের পূর্বে ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক্সট্রা ফ্লাইট পরিচালনা করবে। করোনার ধাক্কা সামাল দিতে আকাশপথকে সচল রাখার পাশাপাশি খরচ কমানোর পরামর্শ দিচ্ছেন তারা। যাত্রীর চাপটা সামলানোর জন্য আমার মনে হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও কিছু যদি ফ্লাইট পরিচালনার অনুমতি দেন সেটা খুবই ভালো হবে, কেননা এতে যাত্রীদের যেমন একটু যাতায়াতের সুবিধা বাড়বে, তেমনি এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আর্থিক ব্যবস্থাপনা কিছুটা হলেও তারা ভালো করতে পারবে। লোকসান কমাতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুরোদমে চালুর পাশাপাশি আন্তর্জাতিক রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবি বিমান সংস্থাগুলোর। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলা থেকে দুর্গম চরাঞ্চলের বিভিন্ন নৌরুটে বন্ধ হচ্ছে না অনুমতিহীন স্পিডবোট চলাচল। ডেঞ্জার জোন চিহ্নিত এলাকা দিয়েও চলছে এই বাহনের ব্যবহার। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও তা বন্ধে নেই তেমন কোনো তৎপরতা। মেঘনা, তেঁতুলিয়া আর বঙ্গোপসাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। জেলার মনপুরা, চরনিজাম, ঢালচর ও চরকুকরিমুকরি সহ বিভিন্ন দুর্গম এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। কিছু রুটে ইঞ্জিন চালিত ট্রলার চলাচল করলেও সময় বেশি লাগায় স্পিডবোট বেছে নেন বেশিরভাগ মানুষ। সম্প্রতি মাদারীপুরের দুর্ঘটনার পরেও থেমে নেই এদের তৎপরতা। অনুমোদনহীন এসব স্পিডবোট চালকদের নেই কোনো প্রশিক্ষণ, তার উপর ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়েই করছে চলাচল। ধারণ ক্ষমতা আছে 8 জন, 8 জনের জায়গায় তারা 15 থেকে 20 জনও নিচ্ছে। এতে আমাদের জীবনের ঝুঁকি আছে, লাইফ জ্যাকেট নিচ্ছে না, তাদের প্রশিক্ষণ আছে কিনা তাও বলা যাচ্ছে না। দেখা যায় যে 10 থেকে 12 বছরের শিশুরাও একটা স্পিডবোট চালাচ্ছে। আমার দরকার যাওয়ার, আমি যাচ্ছি, দক্ষ কিনা দক্ষ সেটা আমি পরে বুঝবো অ্যাক্সিডেন্ট করার পরে। ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, তজুমুদ্দিন থেকে মনপুরা এবং বেতুয়া থেকে চরনিজাম ও ঢালচর ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করেছে নৌপুলিশ। ট্রলার ও স্পিডবোট আটক করে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এই অভিযানটা শক্তভাবে আমরা আগামীতে আরও নিব এবং তাদের বিরুদ্ধে শক্তভাবে অভিযান পরিচালনা করবে, যেন তারা কোনোভাবেই এই উত্তাল নদীতে তারা স্পিডবোট চালাতে না পারে। এসব রুটে অনুমোদনহীন কোনো নৌযান চলাচল করতে পারবে না উল্লেখ করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিধিমালা 2019 অনুসারে অবৈধভাবে পরিচালিত স্পিডবোটগুলো নিয়ন্ত্রণ আনার জন্য আমরা কাজ করছি। ভোলার 12টি ঘাট থেকে বিভিন্ন এলাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে 2 শতাধিক স্পিডবোট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। করোনায় ঘরবন্দি থেকে আরও অস্থির বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর, সামলাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। সবচেয়ে বেশি ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকা উত্তরের 32, দক্ষিণের 48 নম্বর ওয়ার্ড, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের তথ্য। ঈদসহ নানা উৎসবে তৎপর হয়ে ওঠে তারা, নানা কৌশলে হাতিয়ে নেয় সাধারণের সর্বস্ব। রাজধানীতে অভিযান চালিয়ে এমনই এক চক্র হাজি পার্টির প্রধান সহ 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা গণপরিবহনে যাত্রীদের চেতনানাশক খাইয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছিল। হাজি পার্টি নামের চক্রটির প্রধান হাজি ইমরান নানা ওষুধের দোকান থেকে কেনেন বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ। নানা উপাদান সহ সেসব মেশান ন্যাপচুন ল্যাবরেটরিজের একটি ওষুধের সঙ্গে।
পরে গণপরিবহনে যাত্রীর পাশে বসে তৈরি করেন ঘনিষ্ঠতা। এক পর্যায়ে সেই ওষুধ খাইয়ে অজ্ঞান করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব। যতভাবে গাড়ি তৈরা প্যাসেঞ্জারের পাশে বসি, তাদের টাকা পয়সা আছে, আর খারাপটা খাই, ভালোটা আমরা খাই। এভাবে আমি নেমে যাই, ওরা ঘুমাই গেল, আর টাকা পয়সা নেয় পরে। আমি আছি 10-15 বছর। কয়বার ধরা পড়ছে? 2-3 বার। সোমবার রাজধানীর উত্তরার বাসা থেকে ইমরানকে আটক করে ডিবি। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকা থেকে চক্রটির অন্য 3 সদস্যকে আটক করা হয়। নেপচুন ল্যাবরেটরিজের প্রতিনিধি সেজে ওষুধ বিক্রির নামে এ তৎপরতা চালাচ্ছিল তারা। ওষুধপত্রের ব্যাগটা আমি নিয়ে থাকি, যখন কাউনারদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নেয়, আমি দিয়ে দেই, আবার ওর কাজ শেষ হলে আবার ব্যাগটা আমার কাছে দিয়ে দেয়, আমি নিয়ে এক জায়গায় বসে থাকি। ওষুধ খাওয়ার পরে আমরা সাইডে থাকি, পরে আমরা যদি কেউ টাকায় তারা সাপোর্ট দিয়ে রাখি। চক্রটির বেশিরভাগ সদস্য এ কাজে জড়িত 10 বছরেরও বেশি সময় ধরে। এ অপরাধে কঠোর সাজার বিধান না থাকায় এরা জামিনে বের হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তারা বারে বারেই ধরা পড়ে এবং বারে বারেই একটা পর্যায়ে জেলখানা থেকে মুক্তি পায়, কারণ অজ্ঞান যারা করে তাদের জন্য খুব বড় রকমের ধারা নাই। হত্যা প্রচেষ্টা থাকে, বিষাক্ত ক্রিয়ার ধারা থাকে এবং প্রতারণার ধারা থাকে। এইগুলো কখনো কখনো জামিনযোগ্য হয়ে যাওয়ার কারণে তারা জামিন পেয়ে যায়। আর আপনার পাশে আরেকজন রোজাদার বসে আপনাকে একটু জুস খেতে দিল, অথবা আপনাকে একটুখানি খুরমা খেজুর খেতে দিল, আপনি অবশ্যই না খেয়ে থাকলে ওটা খেতে যেন। অজ্ঞান ও মলম পার্টি থেকে বাঁচতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীর শপিং মল আর মার্কেটে ভিড় বেড়েই চলেছে। ক্রেতা বিক্রেতা প্রায় সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানার ধৈর্য কারো নেই। পর্যাপ্ত জায়গা থাকলেও জটলা করছেন এক জায়গায়, ফলে বাড়ছে করোনার ঝুঁকি। রাজধানীর অভিজাত এই শপিং মলের প্রবেশ মুখে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি, কিন্তু ভেতরের পরিস্থিতি ভিন্ন। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মলে ক্রেতার ব্যস্ততাও ততই বাড়ছে। ভিড় এড়াতে মার্কেট কর্তৃপক্ষ লিফট বন্ধ রাখলেও চলন্ত সিঁড়িতে মানুষের ঠাসাঠাসি ভিড়। বড় পরিসরের এই মার্কেটে সামাজিক দূরত্ব বজায় রাখার সুযোগ থাকলেও তাতে আগ্রহ কম ক্রেতাদের। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে একটু কেনাকাটা করা লাগে, সেই জন্য আজকে বন্ধর দিন, হয়তো সময় পায় না ব্যস্ততার কারণে, আজকে সেই জন্য আসা। নিজেরাও মানে যথেষ্ট চেষ্টা করতেছি যাতে সেফটি মেনটেন করে আসলে মুভ করা যায়। আর অন্যান্যবার যেটা দেখা যায় যে অনেকবার মার্কেটে আসা হয়, কিন্তু এবার এই পরিস্থিতির কারণে দেখা গেছে না আসলেই নয়, এই যে একদিনে এসছি এটাই শেষ। আমি মনে করি যে সবাই একটু দূরত্ব বজায় রাখুক, যেটা দরকার এটার জন্য আসুক, যেটা দরকার নাই বাসায় বসে থাকুক। করোনায় ব্যবসা ভালো যায়নি গত 2 বছরে, তাই এবার অনেক প্রতিষ্ঠানই দিয়েছে নির্দিষ্ট পণ্যের উপর মূল্য ছাড়। তাতে বেড়েছে ক্রেতা সমাগম। লকডাউন অনুযায়ী এখন মোটামুটি ভালোই যাচ্ছে। এখন যেহেতু লকডাউন উঠিয়ে দিয়েছে, কাস্টমারদের রাশও আস্তে আস্তে বাড়তেছে, তো সেই অনুযায়ী আমি মনে করি ভালোই যাচ্ছে। আগের তুলনায় এখন সেল ভালো আমাদের। বিগত লাস্ট 1 সপ্তাহ ধরে আমরা ভালো সেল করতেছি। আমরা বলে দিচ্ছি সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য, এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা স্টিকার লাগিয়ে দিয়েছি যে সামাজিক দূরত্ব রাখার জন্য, আর মাস্ক অবশ্য বাধ্যতামূলক আমরা করে দিয়েছি। দর্শনার্থীদের মাস্ক পরাতে মার্কেট কর্তৃপক্ষের তৎপরতা দেখা গেলেও ভিড় নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে উদাসীনতা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ এগিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে মার্কেটগুলোর বেচাকেনা। বিপণী বিতানে ক্রেতার উপস্থিতি বাড়ায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামাজিক দূরত্ব রক্ষা। যদিও স্বাস্থ্যবিধি নিশ্চিত সহ নানা তৎপরতার কথা বলছে প্রশাসন। ঈদের কারণে করোনা পরিস্থিতির মধ্যেও খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল। মৌলভীবাজারে ঈদ এগিয়ে আসার সঙ্গে ভিড় বাড়ছে দোকানপাট, শপিং মলে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত থাকলেও তেমন কোনো ব্যবস্থাপনা দেখা যায়নি মার্কেটগুলোতে। উদাসীনতা ক্রেতাদের মধ্যেও। সুরক্ষাটা তো নিজেই করতে হইব। সরকার তো আর সবসময় খালি সরকার তো মানে প্রতি মানুষের সাথে সাথে ইয়ে করতে নাই। আমি আইছিলাম ব্যাংকে, এখন কিছু শপিং করে নিয়ে যাই বাড়িতে। ঈদের কেনাকাটা জমে উঠেছে দিনাজপুরের হিলিতেও। সীমান্তের ওপারের পরিস্থিতি খারাপ হলেও স্বাস্থ্যবিধি গুরুত্ব পায়নি এখানে। কম বেশি একই অবস্থা নড়াইল, যশোরের শার্শা, নাভারণ ও বেনাপোলের বিপণী বিতানগুলোতে। করোনার ঝুঁকি আছে, তবুও আমাদের বাজারে আসতে হচ্ছে, কারণ 2 দিন পরে ঈদ। স্বাস্থ্যবিধি মেনে যতটুকু চেষ্টা করছি বাজারে আসছি।
ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা বেড়েছে ফরিদপুরের নিউ মার্কেট, চকবাজার, কাপড়পট্টি, তিতুমির বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারে। লোক সমাগম বেশি হওয়ায় সামাজিক দূরত্ব মেনে চলার উপায় নেই এসব জায়গায়। মাস্ক ছাড়া বিক্রি হবে না, ক্রেতারও মাস্ক ব্যবহার করতে হবে, বিক্রেতারও মাস্ক কেউ কেউ ব্যবহার করতেছে, কেউ কেউ করতেছে না। ফেনীর মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে থাকার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিদিন আমাদের একাধিক মোবাইল কোড বের হচ্ছে এবং সেই মোবাইল টিমের মাধ্যমে যারা মাস্ক পরছে না অথবা যারা স্বাস্থ্যবিধি পালন করছে না তাদের আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা বিপুল পরিমাণ জরিমানাও করেছি অনেককে। অনেক শপিং মলগুলোকে আমরা ইতিমধ্যেই সতর্ক করেছি এবং তাদেরকে কতগুলো নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুরের দোকানপাট, মার্কেটগুলোতেও দেখা গেছে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 3 উপাচার্যের অনিয়মের বিষয়ে প্রমাণ মিললেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তাই অনিয়ম বাড়ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। সেই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়াও এসব অনিয়মের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের প্রমাণ মেলে গত বছরের ডিসেম্বরে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনে উপাচার্য আব্দুস সোবহানের দুর্নীতির বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। মেয়াদের শেষ দিন শিক্ষক কর্মকর্তা কর্মচারী পদে 141 জনকে নিয়োগ দেন উপাচার্য, যা নজিরবিহীন। এই নিয়োগকে অবৈধ বলছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে ক্যাম্পাসে আন্দোলন, সংঘর্ষও হয়, কিন্তু উপাচার্যের বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশাল অংশ, যেটা 99টার মতো, এই ক্ষেত্রে ব্যাপকভাবে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে, অবৈধ অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর অনিয়মের বিষয়ে প্রমাণসহ প্রতিবেদন দেয় মঞ্জুরি কমিশন, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে হতাশ শিক্ষকরা। প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছিল, ইতিমধ্যে দীর্ঘ সময় চলে গেছে, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরকম 10 জন সাবেক এবং বর্তমান উপাচার্যের অনিয়মের বিষয়ে ইউজিসির তদন্ত চলছে। শিক্ষাবিদরা বলছেন, প্রমাণ মিললেও কোনো ব্যবস্থা না নেয়ায় অনিয়ম বাড়ছে। শিক্ষা বান্ধব, বিবেকবান, শিক্ষাকেই একমাত্র আদর্শ ধরে যারা আছেন, শিক্ষকতা করছেন, তাদের থেকে এই পদগুলি আমার মনে হয় পূর্ণ করা উচিত। ইউজিসি বলছে, অভিযোগ পেলেই তদন্ত হবে, তবে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগছে। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম, তাহলে দেখা যেত যে এই অনিয়মের মাত্রা অনেকাংশে কমে যেত এবং আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারতাম। ইউজিসি জানিয়েছে, যেসব উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আছে তা তদন্ত করে প্রতিবেদনও দ্রুত দেয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার সবচেয়ে বেশি এডিস মশার সন্ধান মিলেছে উত্তর ঢাকার 32 এবং দক্ষিণের 48 নম্বর ওয়ার্ডে। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত টায়ার, ওয়াসার পানির মিটারের জায়গায় লার্ভা পাওয়া গেছে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পূর্ববর্তী জরিপে উঠে এসেছে এসব তথ্য। বৃষ্টি শুরুর পরপরই ছড়িয়েছে ডেঙ্গু ভীতি। আক্রান্ত হয়ে এবছরের মে পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 62 জন। এরই মধ্যে বর্ষা পূর্ববর্তী জরিপ চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2 সিটির 69টি ওয়ার্ডের 70 জায়গায় চালানো হয়েছে জরিপ। এতে উত্তর ঢাকার 32 নম্বর ওয়ার্ডের লালমাটিয়া ও ইকবাল রোডে মিলেছে সবচেয়ে বেশি এডিস মশা। ব্রুটো ইন্ডেক্স মান 23.3। আর দক্ষিণের 48 নম্বর ওয়ার্ডের সায়দাবাদ ও উত্তর যাত্রাবাড়ি এলাকায় এই মান 20। এর পরের অবস্থানে আছে মণিপুর, পীরেরবাগ, মিন্টু রোড, বেইলি রোড সহ অন্তত 24টি এলাকা। এসব এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে হচ্ছে এডিস। এছাড়া বাস টার্মিনালে পরিত্যক্ত টায়ার, ওয়াসার পাম্পে জমে থাকা পানি বাড়াচ্ছে ডেঙ্গুর ঝুঁকি। তবে জরিপের তথ্য এখনও পাননি ওয়ার্ড কাউন্সিলররা। গত ডিসেম্বরে যে সার্ভে ছিল, সে সার্ভেতে আমরা মোটামুটি নিরাপদই ছিলাম। আর এই মার্চ মাসে যে সার্ভেটা হয়েছে, সেই সার্ভের রিপোর্টটা যেহেতু আমার গোচরে আসে নাই বিদায় আমি তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। লেবাররা কেউ নাই,
ওই নিচতলা হয়তো বা পানি জমে আছে, এরকমও সমস্যা হতে পারে। তা এগুলো কিন্তু আমরাও কিন্তু মনিটরিং করছি এবং আমরা দেখছি, প্রয়োজন পড়লে আমরা আমাদের যে মশক কর্মীদের আছে তাদেরকে দিয়ে ওষুধগুলো ছিটিয়ে আমরা কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এখনই ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন কীটতত্ত্ববিদেরা। সিটি কর্পোরেশন বাড়ির বাইরে যে পাত্রগুলো আছে যেখানে বৃষ্টির পানি পড়লেই এডিস মশা জন্মাতে পারে, সেগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে তাহলে হয়তো এডিস মশার ঘনত্ব অনেকটাই এবছর কম থাকবে। উত্তর ঢাকার মেয়র জানিয়েছেন এডিস নিধনে ওষুধে পরিবর্তন আনা হচ্ছে, আর নির্মাণাধীন ভবনে এডিস মিললে করা হবে জরিমানা। যারা কনস্ট্রাকশন করছেন, যারা ছাদে যারা কিউরিং করছেন, ওরা ইমিডিয়েটলি আপনারা ওই ছাদের পানির মধ্যে যদি কিছু পোড়া মোবিল যদি দিয়ে দেন আপনারা, তাহলেও কিন্তু হয়ে যায়। বাট আমরা মনে করি, আমি যেটা চেষ্টা করছিলাম যে ওভার দ্য কাউন্টারে এরকম এডিস মশা মারার জন্য যে কীটনাশক পেস্টিসাইড, ওটিও আমরা চেষ্টা করছি। সরকারি হিসাবে 2019 সালে ডেঙ্গুতে মৃত্যু হয় 179 জনের, আক্রান্ত 1 লাখের বেশি। আর গত বছর করোনার কারণে ডেঙ্গু পরীক্ষা কম হলেও আক্রান্ত হন প্রায় 1,500 মানুষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন বিরোধী কোয়াডে যোগ দিলে ঢাকা বেইজিং সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এছাড়া জুলাইয়ের আগে সিনোফার্ম থেকে কেনা করোনা টিকা আসছে না। সরকারের সিদ্ধান্তে বিলম্বে টিকার লম্বা লাইনে পড়তে হয়েছে বলেও জানান তিনি। বুধবার চীন থেকে আসছে উপহারের 5 লাখ ডোজ করোনা টিকা, তবে সহসা আসছে না দেশটি থেকে সরকারি পর্যায়ে কেনা টিকা। এজন্য আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ডিকাপ আয়োজিত ডিকাপ টকে অংশ নিয়ে তিনি জানান, G2G কিংবা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র সিনোফার্মের টিকাই জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ। তাও এই সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সময় নিয়েছে 3 মাস, আর এতেই তৈরি হয়েছে জটিলতা। সিনোফার্মের টিকা পাওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে, আর স্বাভাবিকভাবেই বাংলাদেশ সেই লাইনের অনেক পেছনে পড়ে গেছে। তাই সরকারি পর্যায়ে চীন থেকে কেনা টিকার প্রথম চালান হাতে পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আলোচনা চালিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ডিসেম্বরের অনেক আগেই আমরা পারব, তবে দুর্ভাগ্যজনকভাবে জুলাইয়ের আগে সেটা হবে না। এ সময় তিনি আরও জানান, চীন সিনোভ্যাক ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিলেও বাংলাদেশ জরুরি ভিত্তিতে এই টিকা পেতে অনুমতি দেয়নি, তাই শীঘ্রই এটি পাওয়ার সম্ভাবনা নেই। আরেক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষতি হবে। তার দেশ মনে করে কোয়াড একটি চীন বিরোধী গ্রুপ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড নিজেকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করলেও এটি মূলত সামরিক জোট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে এখানে জাপানও চীনের বিরুদ্ধে বলছে। কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ এতে যুক্ত হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করবে। তিস্তা প্রকল্পে ঋণ প্রস্তাব নিয়ে চীনের পরিকল্পনার কথা জানতে চাইলে দেশটির রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুপক্ষের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারে যেই অস্থিরতা চলছে তাতে এখন ধৈর্য ধরা ছাড়া বিকল্প নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন স্কুল বন্ধ, ঘরবন্দি থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছে অটিস্টিক শিশু কিশোররা। স্বাভাবিক শিশু কিশোরদের থেকে একটু আলাদা হওয়ায় এদের সামলাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। চট্টগ্রামে এসব বিশেষ শিশু কিশোরদের নানাভাবে চাঙ্গা করার চেষ্টা করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশেষজ্ঞদের পরামর্শ, ঘরে পছন্দের কাজে ব্যস্ত রাখতে হবে এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের। এবার পিএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল রিবোর। করোনার কারণে স্কুল বন্ধ, হয়নি পরীক্ষা। এরপর থেকেই অনেকটা ঘরবন্দি জীবনযাপন তার। একই অবস্থা সাজিব, আরাফাত সহ আরো অনেকের। দীর্ঘ সময় ধরে ঘরে থেকে মন মেজাজ সহ এসব শিশুদের আচরণে এসছে নানা পরিবর্তন। স্বাভাবিক শিশুটা যে স্কুলে যায়
সে স্কুল বুঝেছে যে স্কুল আমাদের একটা পরিস্থিতি আসছে, সেটাতে আমি বাইরে যেতে পারবো না, কোনো একটা ভাইরাস আমাদের দ্বারা আক্রান্ত হবে, আমরা আক্রান্তিত হব, অন্যদের সাথে সংক্রমিত হব। কিন্তু আমার বিশেষ শিশুটা কিন্তু এইটা বুঝছে না। এগুলো এখন বাসায় বসে থেকে এগুলো তো অ্যাকচুয়ালি বিভিন্ন নানান কাজের জন্য এগুলো আমরা আসলে এগুলো প্র্যাকটিস করাতে পারতেছি না, তো এগুলো ভুলে যায়। এগুলো করোনার সময়ে এসব শিশু কিশোরদের মানসিকভাবে চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন। এছাড়া ঈদ উপলক্ষে উপহার দিয়েও তাদের ফুরফুরে করার চেষ্টা করছে সংগঠনটি। আমরা চেষ্টা করব ঈদের পরবর্তী পরেও যদি লকডাউন থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে ঠিক আগের নিয়মে অনলাইনের মাধ্যমে আমাদের কার্যক্রম চালু রাখবো। তাদেরকে বিশেষ থেরাপিগুলো, তাদের সমস্যাগুলো সম্পর্কে আমরা জেনে তাদেরকে ওইভাবে আলো ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক শিশু কিশোরদের যে কোনো বিষয় বোঝানো গেলেও এসব শিশুদের ক্ষেত্রে তা কঠিন। এই জন্য তাদের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে বলতে হবে বুঝিয়ে। যেহেতু করোনা মহামারী হয়তো আমাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে না, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা অনলাইনে তাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করব পরিবারের সাথে, যাতে করে পরিবারের বাবা মায়ের যে কষ্ট সেটা ভাগাভাগি করে সেটাকে কিছুটা হলেও লাঘব করা যায়। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে দেশে প্রায় ৪৬,৩৭২ জন বুদ্ধি প্রতিবন্ধী রয়েছে, যার ১/৪ চট্টগ্রামে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারতে শনাক্ত হওয়া করোনার ধরনকে বিশ্বের জন্য উদ্বেগজনক হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটির কোভিড বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কেরখোভ এ কথা বলেছেন। মারিয়া ভ্যান বলেন, ভারতে শনাক্ত হওয়া করোনার ধরনটির দ্রুত বিস্তারের বেশ কিছু প্রমাণ মিলেছে। করোনার এই ধরনের সংক্রমণ এতটা ছড়াতে পারবে যা অনুমান করা যায়নি। এই পরিস্থিতিতে ভারতীয় এই ধরন বিশ্বজুড়ে উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের 17টি দেশে ধরনটি শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশে যেভাবে এই নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে তা নিয়ে শঙ্কা জানিয়েছে সংস্থাটি। বিশ্ব করোনায় একদিনে 10,500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 33,17,000। নতুন 6,08,000 রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 15,95,00,000-এর বেশি। সোমবার সবচেয়ে বেশি ভারতে 3,800 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 3 লাখের বেশি মানুষে। ভারতের উত্তরপ্রদেশে প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। ব্রাজিলে মারা গেছে 1,000 মানুষ। যুক্তরাষ্ট্রে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের হার। একদিনে 350 মৃত্যু ও 29,000 মানুষে ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার থেকে দেশটির 12 বছরের শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তার কমায় বার ও রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে স্পেনে। সুদানে বেড়েছে দ্বিতীয় দফার সংক্রমণ। পাকিস্তানে চলছে দেশ জুড়ে লকডাউন। করোনায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশে যমুনায় ভাসছে অর্ধশতাধিক মরদেহ। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামিরপুর এলাকায়। এসব মরদেহ করোনা রোগীর হলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কা তাদের। শ্মশানের সারি সারি মরদেহ নিয়ে স্বজনদের অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। এরই মধ্যে উত্তরপ্রদেশের হামিরপুরে দেখা গেছে ভয়াবহ এক দৃশ্য। যমুনায় ভাসছে মরদেহ, কিছু আটকে আছে নদীর তীরে। ভয়াবহ এই অভিজ্ঞতায় আতঙ্কে স্থানীয়রা, কারণ যমুনা তীরবর্তী গ্রামগুলোতে করোনা সংক্রমণের হার অনেক বেশি। পুলিশ বলছে এসব মরদেহের বেশিরভাগেরই শেষকৃত্য হয়নি। কিছু মরদেহ দাহ পুরোপুরি। নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া সেখানকার পূর্ণ রীতি বলেও জানিয়েছে তারা। আগেও যমুনায় মরদেহ ভাসতে দেখা গেছে, তবে সংখ্যা বেড়েছে করোনা মহামারীর কারণে। অনেকে আক্রান্ত হওয়ায় আতঙ্কেও মরদেহ দাহ না করে নদীতে ভাসিয়ে দিচ্ছে বলে জানান হামিরপুরের সহকারী পুলিশ সুপার অনুপ কুমার সিং। শেষকৃত্যের সামর্থ্য না থাকাও এর কারণ হতে পারে বলেও মনে করছেন তিনি। তবে এভাবে করোনায় মৃতদের মরদেহ নদীতে ভাসিয়ে দিলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কিত স্থানীয়রা। সে বিবেচনাতে নিয়েই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার সহ 21 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব নেতারা। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে শিগগিরই সহিংসতা। জেরুজালেম লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে একের পর এক রকেট হামলা চালায় হামাস। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাজানো হয় সাইরেন, খালি করা হয় ইসরায়েলের পার্লামেন্ট। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অঞ্চলের বেত, শিমেশ ও জেরুজালেম অঞ্চলে 7টি রকেট ছোড়া হয়। প্রতিহত করা হয় একটি রকেট। এর জবাবে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ঘটে হতাহতের ঘটনা। এদিকে 1967 সালের পূর্ব জেরুজালেম দখলের দিনটি স্মরণে পতাকা মিছিলের কথা থাকলেও এই ঘটনায় পরে তা বাতিল হয়। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। ছোড়া হয় টিয়ার গ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড। সম্প্রতি ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। শুক্রবার থেকে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে আফগানিস্তান জুড়ে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। সোমবার টুইটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম। তিনি জানান, ঈদে মুজাহিদিনরা দেশবাসীকে আবারও একটি সুরক্ষিত পরিবেশের ব্যবস্থা করে দিচ্ছে যেন তারা শান্তিপূর্ণভাবে তা উদযাপন করতে পারে। সে কারণে আক্রমণাত্মক অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই দেশটির পূর্বাঞ্চলে পেতে রাখা বোমা বিস্ফোরণে বাসের 11 যাত্রী নিহত হয়েছে, তবে এর দায় কেউ স্বীকার করেনি। এর আগে শনিবার রাজধানী কাবুলের স্কুলে একাধিক বিস্ফোরণে 68 জন নিহত হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। সোমবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন জেমি। গোলকিপিং কোচ লেস ক্লিভলিও ফিরেছেন তার সাথে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ক্যাম্পও শুরু করেছে ফুটবলাররা। তবে জেমি ও ক্লিভলি আপাতত যোগ দিতে পারছেন না ক্যাম্পে। 5 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে যোগ দেবেন তারা। এর আগ পর্যন্ত স্থানীয় কোচদের অধীনে জামাল ভুঁইয়াদের অনুশীলন চলবে। এদিকে জেমির সঙ্গে আসার কথা ছিল সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের, কিন্তু ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসায় আসতে পারেননি তিনি। প্রিমিয়ার লিগ ফুটবলে আজ 3টি ম্যাচ। শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনের জমজমাট লড়াই শুরু সন্ধ্যা 7টায়। পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা শেখ রাসেল টানা 3 ম্যাচ জয়ের পর শেষটা হেরেছে তারা। অন্যদিকে ছন্দে রয়েছে চট্টগ্রাম আবাহনী, টানা 2 ম্যাচে জয় তাদের। শেষ ম্যাচে মিডফিল্ডার রাকিব হোসেনের জোড়া গোলে সাইফের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে মারুফুল হকের দল। এদিকে রাত 9টায় সাইফ স্পোর্টিং লড়বে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে। 15 ম্যাচে 7 জয়ে 7 নম্বরে সাইফ, আর দিনের শুরুতে ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ তলানের দল আরামবাগ। 3 নম্বরে থাকা শেখ জামাল ফেভারিট হয়ে নামবে এই লড়াইয়ে। ধারাবাহিকতার অভাব বারবার সমালোচনায় ফেলেছে লিটন দাসকে। প্রতিভা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু মাঠে তার সামর্থ্যের পুরোটা এখনো পায়নি বাংলাদেশ। তবে লিটনের বিশ্বাস দ্রুতই কেটে যাবে বাজে সময়। ঈদের আগে সোমবার শেষ দলীয় অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। বয়সটা 36, ক্যারিয়ারের পথে বাধা হতে শুরু করেছে ইনজুরি আর ফিটনেস। সাদা পোশাকের অধ্যায়ে সমাপ্তির সুর বেজে গেছে। তবে ওয়ানডেতে টিকে থাকা রেসে লড়াই করে যাচ্ছেন পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ 4 ম্যাচে 250 পাওয়া অলরাউন্ডার প্রস্তুত লঙ্কা চ্যালেঞ্জের জন্য। মাহমুদুল্লাহর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে লিটনের। টেকনিকে দেশসেরা তকমা আছে সাথে, তবে ধারাবাহিকতার বড্ড অভাব। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার পর 6 ম্যাচে 30-এর উপর রান করতে পারেননি। আমি যদি 10 ওভার সাকসেস হই, দেন আমার কাছে মনে হয় 15-এর পর 40 পর্যন্ত আমার জন্য খুব ইজি একটা অপশন হবে। আর আমি জানি আমার ক্যাপেবল কতখানি আছে, তো এটা নিয়ে কাজ করছি। আর লাস্ট 2 দিন ধরে আমি একটা যেটা চিন্তা করলাম যে লং হিট কিভাবে করা যায়, তো এটা নিয়ে কিছু কাজ করলাম রায়ান কুকের সাথে। এই আর কি, মানে নতুন কোনো কিছু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। নিউজিল্যান্ড সফরে বাজে কিপিংয়ে চাপে আছেন মুশফিক। উইকেট কিপিংয়ে একটা সময় পুরোপুরি দায়িত্ব নিতে হবে, তবে এখনই এই বিষয় নিয়ে ভাবছেন না, ফিল্ডিংয়ে মনোযোগ দিচ্ছেন। তামিম, সৈকত, তাসকিনরা বিশ্রামে কাটালেও ঈদের আগে শেষ অনুশীলনে ছিলেন 8 ক্রিকেটার।
তো আমি ট্রাই করি যখনই প্র্যাকটিস করি আমি বলের কাছে কুইক যাওয়ার জন্য। আমি জানি আমার হাত মোটামুটি ভালো, যেহেতু কিপিং করি ওই হিসাবে আমার হাতটা একটু ভালো আছে, তো আমি রেগুলার প্র্যাকটিসও করি ক্যাচিং এর। বাট ইন দ্য মেন টাইম আমি যখনই কোথাও ফিল্ডিং করি বা কোনো কিছু করি একটা জিনিসই চিন্তা করি যে আমি বলের কাছে কুইক যাব, তাহলে আমার কাছে ম্যাচে যা ইজি হয়। এক সপ্তাহ ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা। ঢাকায় থাকারা চাইলে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন। 18 মে আবারও শুরু হবে টাইগারদের প্রস্তুতি। কোয়ারেন্টিন শেষ করে যেখানে যোগ দেবেন সাকিব মুস্তাফিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশগামী বিমানে ওঠার আগেই লঙ্কান স্কোয়াডে কোভিডের হানা। করোনা পজিটিভ হয়েছেন দুই ক্রিকেটার ধনঞ্জয়া লক্ষণ ও ঈশান জয়ারত্নে। দুজনকে আপাতত রাখা হয়েছে আইসোলেশনে। 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে 16 মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 23 মে সিরিজের প্রথম ওয়ানডে। নিউ নরমালে পাল্টে গেছে যেন ক্রিকেটের সংজ্ঞা। মাঠের লড়াই প্রসঙ্গ আসছে পরে, তার আগে জিততে হবে কোভিডের বিরুদ্ধে লড়াই। চ্যালেঞ্জটা সহজ নয়। সদ্য স্থগিত হয়ে যাওয়া আইপিএল যার বড় প্রমাণ। কোভিডের বিরুদ্ধে ক্রিকেটের লড়াইটা অব্যাহত থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচের ওডিআই সিরিজে। করোনা পজিটিভ হয়েছেন প্রাথমিক দলে থাকা 2 লঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া লক্ষণ ও ঈশান জয়ারত্নে। ইতিমধ্যে এই 2 অলরাউন্ডার চলে গেছেন আইসোলেশনে। লঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী এর আগে করোনা পজিটিভ হয়েছিলেন প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্দো। বাংলাদেশ সফরের বাকি আছে 1 সপ্তাহের বেশি কিছু সময়। এর মাঝে কি সুস্থ হয়ে আবার দলে ফিরবেন ধনঞ্জয়া ও ঈশান? সম্ভাবনা খুব কম। লঙ্কান প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই 2 ক্রিকেটার। দুজনের অনুপস্থিতিতে যে মনোবল হারাবেন নির্বাচকেরা, ব্যাপারটা তা নয়। পাইপলাইনে ছড়াছড়ি প্রতিভার, যেখান থেকে বিকল্প খুঁজে নেওয়া সময়ের ব্যাপার। ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে যেই 18 সদস্যের দল, তাতে এই তরুণদেরই আধিপত্য। ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হতে না পারায় ছেটে ফেলা হয়েছে পরীক্ষিত আবিষ্কার ফার্নান্দোকে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে এসেছে কুশল পেরেরার নাম, তার ডেপুটি কুশল মেন্ডেস। পরীক্ষিত অভিজ্ঞদের অনেককে পাওয়া যাচ্ছে না, তারপরও আত্মবিশ্বাসের বার্তা আসছে লঙ্কান শিবির থেকে। বড়দের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে প্রস্তুত লঙ্কান ক্রিকেটের পরবর্তী প্রজন্ম। সবশেষ টেস্ট সিরিজে প্রমাণ করে দিয়েছেন জয়া বিক্রমা, রমেশরা। বিপরীতে দায়িত্ব নিতে আর কত সময় নেবেন বাংলাদেশের লিটন সৌম্যরা, সেটাই এখন দেখার অপেক্ষা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কড়াকড়ির পরও থামছে না ঘরমুখী মানুষের ঢল। ভোগান্তি উপেক্ষা করে ঢাকা ছাড়ার হিড়িক, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদের আগে সক্রিয় অজ্ঞান পার্টি, চক্রের প্রধান সহ 4 সদস্যকে আটক করেছে পুলিশ। করোনার ঝুঁকি উপেক্ষা করেই ঈদের কেনাকাটার জন্য ভিড় করছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 3 উপাচার্যের দুর্নীতির প্রমাণ মিলেছে। কোনো ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে অনিয়ম, মত শিক্ষাবিদদের। করোনার ভারতীয় ধরন বিশ্বের জন্য উদ্বেগের, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। একদিনে দেশটিতে 3800 জনের প্রাণহানি। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।